Hello everyone, this is your Pile ma'am and you are watching Guidance Guru WBP Target Exercisement 2021 এর আজকের 6 নম্বর ক্লাস আমাদের 300টি ইংলিশের যে প্রশ্ন উত্তর পর্ব তার 6 নম্বর পর্বের আজকের আবার 25টা কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি। চলো শুরু করা যাক আজকের ক্লাস। ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে এবং অতি অবশ্যই কিন্তু গাইডেন্স গুরু WBP চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যাতে করে তোমরা ফিউচারে এরকম আরো অনেক ভিডিও এবং ক্লাস পেতে পারো তোমাদের আপকামিং এক্সামস এর জন্য। তো চলো আজকে কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক। প্রত্যেকে রেডি হয়ে যাও আনসার করবার জন্য লাইভ চ্যাটে। দেখো ফার্স্ট আমাদের কোয়েশ্চেন কি এসছে, 1 নম্বর কোয়েশ্চেন। দ্য ব্রাইড ওয়াজ মাচ ড্যাশ দেন দ্য গ্রুম। তো এখানে আমাদের ফিল ইন দা ব্ল্যাঙ্কস আছে এবং ফার্স্ট এডটা আমাদের এখানে দেখতে পাচ্ছ যে ডিগ্রি, ডিগ্রির ওপরে আমাদের মানে যে ফিল ইন দা ব্ল্যাঙ্ক সেগুলো দিয়ে দেওয়া হয়েছে। কি কি রয়েছে? ইয়াং রয়েছে, ইয়াঙ্গার রয়েছে, ইয়াংগেস্ট রয়েছে, নান রয়েছে। তো এখানে মানটা হচ্ছে যে ব্রাইডের বয়স সেটা গ্রুমের থেকে কি ছোট, বা গ্রুম মানে ব্রাইডের বয়স মানে গ্রুমের চেয়ে অনেক কম ছিল। তো ব্রাইড মানে এখানে কি কনে, আর গ্রুম হচ্ছে বর, তাই তো? তো আমরা কি বলবো যে একজনের সঙ্গে আরেকজন, অর্থাৎ এখানে দুটো ব্যক্তির মধ্যে যখন তুলনা করা হচ্ছে সেক্ষেত্রে আমরা অবশ্যই কম্পারেটিভ ডিগ্রি ইউজ করবো, আর এখানে কম্পারেটিভ ডিগ্রি হয়ে যাচ্ছে ইয়াঙ্গার। তাহলে দ্য ব্রাইড ওয়াজ মাচ ইয়াঙ্গার দ্যান দ্য গ্রুম। খুব চটপট আজকের আনসার করবে, বেশি টাইম দেবো না, ভেরি ফার্স্ট আজকের আমাদের ক্লাস হবে। ওকে, নেক্সট চলো কোয়েশ্চেন নাম্বার 2। বিকজ আমরা একদিন প্রচুর প্র্যাকটিস করেছি, এবার আমাদের কিন্তু মানে কত তাড়াতাড়ি আনসার করতে পারি এটাই দেখবার। প্রসন্ন হ্যাড আ গুড ড্যাশ ফর স্টেজ। প্রসন্নের কি ছিল? তার মঞ্চের জন্য খুব ভালো একটি দল ছিল, বা একটা ভালো ট্রুপ ছিল। তো এখন দেখো এখানে ট্রুপের 4 রকম বানান রয়েছে। দ্যাট ইজ এটা তোমাদের কিসের উপর কোয়েশ্চেন? এটা তোমাদের হোমোনিমের কোয়েশ্চেন, ঠিক আছে? এবারে তোমাদেরকে বলতে হবে যে এখানে যে স্টেজের জন্য যে ট্রুপের কথা বলা হচ্ছে সেটা কোন ট্রুপ হবে, মানে বানান কোনটা হবে। স্টেজের যে ট্রুপ সেটা হচ্ছে একটা দলকে নির্ধারণ করছে, তাহলে দলের জন্য মানে কোনো দল বোঝাতে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনের জন্য যে ট্রুপ বানানটা হবে সেটা কি হবে বলে দাও। কালেকটিভ নাউনের জন্য যে ট্রুপ হবে সেটার বানান হয়ে যাচ্ছে, দেখে নেবে, TROUPE, ট্রুপ। তাহলে এখানে আমাদের আনসার হবে অপশন ডি, ঠিক আছে? ট্রুপ মানে হচ্ছে দল। ওকে, আর ফার্স্টের এইটা বানান হয় না, ঠিক আছে? আর আরেকটা যেটা ট্রুপ হয় সেটা হচ্ছে এটা, এটার মানে হচ্ছে কোনো সৈন্য দল, বা যাকে বলতে পারো কোনো মিলিটারি যে কোম্পানি বা সোলজার তাদের দলকে বলা হয়। আর এই ট্রুপ মানেও কোনো বানান হয় না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3। এখানে দেখো এরর কারেকশন রয়েছে। দ্য প্ল্যান্টস আর ড্রাই ফর দ্য ল্যাক অফ ওয়াটার। তাহলে দ্য প্ল্যান্টস আর ড্রাই, ফর আর ল্যাক অফ ওয়াটার, চারটে মানে এখানে 1 2 3 চারটে আছে, চারটে 4 রকম ভাবে অপশন দেওয়া। কোথায় ভুল রয়েছে তোমাদেরকে বলতে হবে, কোথায় ভুল রয়েছে। জলের অভাবে গাছগুলো শুকিয়ে যাচ্ছে, ঠিক আছে? আর জলের অভাবে গাছগুলো শুকিয়ে গেছে। তাহলে দেখো এখানে আমাদের যে জায়গাটা ভুল সেটা হয়ে যাচ্ছে অপশন সি, ফর। কেননা এখানে ফর হবে না, ফর ল্যাক অফ ওয়াটার হবে না, এখানে আমাদের আনসার হবে ডিউ টু ল্যাক অফ ওয়াটার, ঠিক আছে? তাহলে কি দ্য প্ল্যান্টস আর ড্রাই ডিউ টু ল্যাক অফ ওয়াটার, ঠিক আছে, জল না পাওয়ার জন্য। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, ভেরি ফাস্ট করবে একদম, মানে প্রশ্ন যখন আমি বলবো ততক্ষণে তোমাদের আনসার হয়ে যাবে। দ্য হাউস হ্যাজ বিন বিল্ড ইন 2012। দেখো যখন এরকম ভাবে অবলিক দেওয়া কোয়েশ্চেন, বুঝতেই পারছো এরার কারেকশনের কোয়েশ্চেন রয়েছে। তাহলে আমরা কি করব, এখানে কোথায় ভুল রয়েছে আমরা চিহ্নিত করব। কি বলছে? যে বাড়িটি 2012 সালে নির্মিত হয়েছে, বা বাড়িটি 2012 সালে নির্মাণ করা হয়েছে। কোথায় ভুল রয়েছে? দ্য হাউস হ্যাজ বিন বিল্ড 2012। তো দেখো এটা আমাদের কোন টেন্সে হবে? অবশ্যই এটা অতি অবশ্যই এখানে আমাদের পাস্ট টেন্সে আনসার হবে। দেখো এখানে পাস্ট টেন্স যদি বলি তাহলে বিল্ড আছে, ঠিক আছে, কিন্তু এখানে দেখো হ্যাজ বিন রয়েছে। এখানে কি হ্যাজ বিন হবে? একদমই হ্যাজ বিন হবে না। তাহলে কি হবে এখানে? দ্য হাউস ওয়াজ বিল্ড ইন 2012। তাহলে ওয়াজ হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট 5। এখানে দেখো আবার একটা এরার কারেকশন। এবারে এরার কারেকশনটা একটু অন্য রকমের, বিভিন্ন রকম বিভিন্ন প্যাটার্নে এরার কারেকশন হয়। দেখো এখানে মানে সেন্টেন্সটাকেই অপশনস এর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। দ্য রিভাইজড গভর্নমেন্টস গাইডলাইন্স হ্যাভ রিডিউসড দ্য নাম্বার অফ মার্জার্স টেকিং প্লেস অ্যামং ব্যাংকস। মানেটা বলে দিচ্ছি, একটু টাফ,
যেহেতু সহজ কোয়েশ্চেন এতদিন আমরা করে এসেছি, তাহলে এবার আস্তে আস্তে আমরা টাফ কোয়েশ্চেনের দিকে এগোবো। তো দেখো এখানে মানেটা এটা বলছে যে সরকারের যে সংশোধিত যে নির্দেশিকা গুলো বা গাইডলাইন্স গুলো আছে, ঠিক আছে, রিভাইজ, সেই গাইডলাইন্স গুলোর মধ্যে যেগুলো কি হয়েছে যে হ্রাস পাচ্ছে, সেগুলো কিসের সংখ্যা? নাম্বার অফ মার্জার্স বা একীভূতকরণের সংখ্যা, সেগুলো হ্রাস পাচ্ছে যেগুলো আমাদের ব্যাংকে রয়েছে। তার মানে সংশোধিত সরকারি যে নির্দেশিকা, ব্যাংকগুলোর মধ্যে একীভূতকরণের সংখ্যা হ্রাস পাচ্ছে। এবার দেখো এখানে আমাদের ভুলটা কোথায়? এই ফার্স্ট যেটা রয়েছে না, এখানে আমাদের স্ট্রাকচারে ভুল রয়েছে। দ্য রিভাইজড গভর্নমেন্টস গাইডলাইন্স মানে কি? মানেটা হচ্ছে যে সংশোধিত সরকারের গাইডলাইন। দেখো সরকারটা তো সংশোধিত নয়, সংশোধিত হচ্ছে গাইডলাইন্সটা, তাই না? তাহলে গাইডলাইন্সটা হবে রিভাইজড, নট গভর্নমেন্ট। এখানে মানেটা এরকম হচ্ছে যে সরকারটি সংশোধিত, বাট সরকার কোনোদিন সংশোধিত নয়। এখানে আমাদের যে গাইডলাইন বা নির্দেশিকা, সেগুলো সংশোধন করা হয়েছে। তাহলে এখানে এক্ষেত্রে আমাদের কি হবে? এখানে হবে দ্য গভর্নমেন্টস রিভাইজড গাইডলাইন্স। তার মানে আমাদের আগে রিভাইজড আসবে, রিভাইজড এর পরে আসবে আমাদের কি? গাইডলাইন্স। তার এখানে এখানে তোমাদের দেখতে পাচ্ছ গভর্নমেন্টস এর আগে আসছে, বাট এখানে হবে আগে গভর্নমেন্টস, গভর্নমেন্টস, ঠিক আছে, তারপরে রিভাইজ। তার মানে the government's revised guidelines have reduced। এখানে আনসারটা হয়ে যাচ্ছে অপশন এ। নেক্সট কোয়েশ্চেন 6, the capital of Yemen is situating 2190 meters above the sea level। অর্থাৎ কি বলছে? ইয়েমেনের রাজধানী সমুদ্র পৃষ্ঠ থেকে 2190 মিটার উপরে অবস্থিত। তো এখানে দেখো আমাদের ভার্বের মধ্যে ভুল রয়েছে। কোথায় ভার্বের ভুল রয়েছে? এখানে আমরা বলতে পারি সমুদ্রের মধ্যে অবস্থিত করছে, এরকম মানে হচ্ছে, বাট সেটা কিন্তু এখানে হবে না। এখানে এখানে ইজ সিচুয়েটেড হবে না, এখানে হবে দ্য ক্যাপিটাল অফ ইয়েমেন ইজ, এখানে সিচুয়েটিং আছে, এখানে হবে সিচুয়েটেড, ঠিক আছে? তাহলে আমাদের আনসার হয়ে যাচ্ছে অপশন বি, এটা ভুল। দ্য ক্যাপিটাল অফ ইয়েমেন ইজ সিচুয়েটেড হবে আমাদের আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, today the success of companies depends on the quality of their products and efficient managing staff। কি বলছে? আজকাল মানে মানে আজকাল বা আজ যাই বলো, কোম্পানির সাফল্য নির্ভর করে কিসের উপর? তাদের যে গুডস বা তাদের যে মানে যে কি বলবো প্রোডাক্টস বা তাদের যে মানে জিনিসপত্র বা পণ্য, তাদের যে গুণমান এবং সেই দক্ষ, তাদের যে দক্ষ ব্যবস্থাপনার যে কর্মী বা ম্যানেজিং যে স্টাফ, তাদের একটা দক্ষতার উপর নির্ভর করছে। তাহলে এখানে দেখো টুডে দ্য সাকসেস অফ কোম্পানিজ, ঠিক আছে, ডিপেন্ডস অন, ঠিক আছে, দ্য কোয়ালিটি অফ দেয়ার প্রোডাক্টস অ্যান্ড এফিশিয়েন্ট ম্যানেজিং স্টাফ। এখানে দেখো কোনো ভুলই নেই, তাই জন্য আমাদের আনসার হয়ে যাবে কি? নো এরার। Next question, question 8. The workers are hell bent at getting what is due to them। তো দেখো হেলবেন্ট মানে কি বলতো? হেলবেন্ট মানে হচ্ছে বেঁকে বসা, ঠিক আছে, বেঁকে বসা মানে কোনো কিছুর জন্য লড়াই চালিয়ে যাওয়া, কোনো কিছু পাওয়ার জন্য একদম বেঁকে বসে থাকে, এরকম মানে। তাহলে বলছে শ্রমিকরা তাদের পাওনা পাওয়ার জন্য বেঁকে বসেছে। তাহলে এখানে আমাদের এই যে হেল বেন্ট অ্যাট গেটিং, এই পার্টটুকুনি, এই পার্টটুকুনিতে তোমাদের সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে হবে। তার জন্য এই যে চারটে ওয়ার্ড রয়েছে, এটার জন্য চারটে অপশন রয়েছে। হেল বেন্ট অন গেটিং হবে, নাকি ফর গেটিং, নাকি আপন গেটিং, নাকি নো ইমপ্রুভমেন্ট, যেটা আছে ঠিক আছে। তো এখানে আমাদের অবশ্যই ভুল রয়েছে, এখানে আমাদের আনসার হয়ে যাবে হেল বেন্ট আপন গেটিং। এখানে যেটা অ্যাট রয়েছে, এখানে অ্যাটটা হবে না এবং ভুলটা আমাদের এখানেই। তাহলে এটা আমরা কি করলাম? এটা কিন্তু আমরা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করলাম, তাই না? আমাদের কোথায় ভুল সেটা আমাদের দেখিয়ে দিয়েছে এবং তার এগেনস্টে বা বলতে পারো তার জন্য আমাদের সঠিকটা কোনটা হবে লিখতে হবে। তাহলে অ্যাট গেটিং হবে না, আপন গেটিং হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 9, when it was morning they decided to put at an inn। তাহলে এখানে দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ পুট আউট ইন, পুট অফ অ্যাট, পুট অ্যাট, পুট আপ অ্যাট। তার মানে এই যে পুট অ্যাট, এই জায়গাটা তোমাদেরকে এখানে ভুল রয়েছে, বুঝতেই পারছো দেখে। কিন্তু তাহলে যদি ভুলই থাকে, তাহলে আমাদের সঠিকটা কোনটা হবে? বলছে যে সকাল হলে তারা একটা হোটেলে ওঠার সিদ্ধান্ত নেয়। তাহলে হোটেলে ওঠার সিদ্ধান্ত বা হোটেলে থাকার সিদ্ধান্ত ইংলিশ হয়ে যাবে পুট আপ অ্যাট অ্যান ইন। তাহলে when it was morning they decided to put up at, তার মানে এখানে at এর আগে একটা
আপ বসে যাবে, আমরা তবে এটা সঠিক হবে। নেক্সট 10, he suggested that we should be bound by a code of conduct, isn't it? সে পরামর্শ দিয়েছিল যে আমাদের একটি আচরণ বিধি দ্বারা আবদ্ধ হওয়া উচিত, তাই না? তাহলে দেখো আমাদের একটি আচরণ বিধি দ্বারা আবদ্ধ হওয়া উচিত, এখানে আমাদের কোয়েশ্চেন ট্যাগ পার্টটাতে ভুল রয়েছে বা কোথায় কি ভুল আছে সেটা ঠিক করতে হবে। তো এই কোয়েশ্চেনটাকে রয়েছে দেখো isn't it, তাই না? কিন্তু এখানে আমাদেরকে কাদের উদ্দেশ্যে বলছি, উই শুড এর উদ্দেশ্যে বলছি কথাটা, মানে এখানে আমাদের মেন সাবজেক্টটা উই শুড, তাহলে উই শুড এর জন্য আমাদের কি হয়ে যাবে, শুডেন্ট উই, নেগেটিভে অবশ্যই। নেক্সট 11, এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান হু স্টাডিজ দ্য প্যাটার্ন অফ ভোটিং ইন ইলেকশন, অর্থাৎ কি এমন একজন যে কিনা নির্বাচনে ভোট দেওয়ার যে ধরন সেটাকে নিয়ে স্টাডি করে বা সেটাকে নিয়ে অধ্যয়ন করে। অ্যানথ্রোপোলজিস্ট, কার্টোগ্রাফার, লেক্সিকোগ্রাফার, সেফোলজিস্ট। ওয়ান হু স্টাডিজ দ্য প্যাটার্ন অফ ভোটিং, তো এখানে আমাদের দেখো প্রত্যেকটার মানে বলছি। অ্যানথ্রোপোলজিস্ট মানে হচ্ছে নৃতত্ত্ববিদ, ওকে, অ্যানথ্রোপোলজিস্ট নৃতত্ত্ববিদ। কার্টোগ্রাফার মানে যে মানচিত্র আঁকে বা মানচিত্রকার, ঠিক আছে। লেক্সিকোগ্রাফার তো তোমরা জানো অভিধানবিদ। আর সেফোলজিস্ট, সেফোলজিস্ট মানে কি, সেফোলজিস্ট মানে হচ্ছে নির্বাচনের বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা করা বা নির্বাচন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা, নির্বাচন তাত্ত্বিক, তাকে বলা হয় সেফোলজিস্ট। তাহলে আমাদের আনসার হয়ে যাবে কিন্তু অপশন ডি, সেফোলজিস্ট। নেক্সট, পারসেপ্টিবল টু দ্য ইয়ার, যেহেতু এখানে ইয়ার রয়েছে এটা দেখেই তোমরা আনসার করতে পারবে, কান সংক্রান্ত, অর্থাৎ যেটা পারসেপ্টিবল, কানের কাছে যেটা উপলব্ধি মানে যোগ্য, কি বলবো তাকে, অডিবল, লডেবল, প্রেজেবল, অ্যাডোরেবল। তোমরা দেখতে পাচ্ছ ইয়ার রয়েছে, ইয়ারের সঙ্গে কোনটা আমাদের সম্পর্কযুক্ত, অডিবল, অডি মানে অডিও থেকে অডিবল, তাই তো, শ্রবণযোগ্য বা শ্রবণ সাধ্য বা শ্রাব্য, তাকে বলা হয় অডিবল। লজেবল মানে হচ্ছে প্রশংসাযোগ্য বা প্রশংসনীয়, ওকে। প্রেজেবল বলে কোনো ওয়ার্ড হয় না, এরকম there is no such word like praisable. দেন রয়েছে অ্যাডোরেবল, অ্যাডোরেবল মানে হচ্ছে আরাধ্য বা কি বলবো নমস্য ব্যক্তি, তাকে বলা হয় অ্যাডোরেবল। চলো নেক্সট চলে গেলাম 13 নম্বর প্রশ্ন, আ স্টাডি অফ সাউন্ডস, অর্থাৎ কি সাউন্ড বা শব্দ, শব্দ নিয়ে যে পড়াশোনা বা শব্দ নিয়ে যে অধ্যয়ন, শব্দ দিয়ে যে তত্ত্ব, তাকে কি বলা হয়? স্টাইলিস্টিক্স, সেমান্টিক্স, ফোনেটিক্স, লিঙ্গুইস্টিক্স, কি হবে? এটা আমি প্রচুরবার করিয়েছি, আনসার হয়ে যাবে ফোনেটিক্স। কারণ স্টাইলিস্টিক্স মানে হচ্ছে শৈলীবিদ্যা, রীতিবিজ্ঞান। সেমান্টিক্স মানে বলেছি শব্দার্থ বিদ্যা, মানে শব্দের অর্থ যে বিদ্যা। ফোনেটিক্স মানেই হচ্ছে একমাত্র তোমার ধ্বনিবিদ্যা বা ধ্বনি বিজ্ঞান বা শব্দতত্ত্ব। আর লিঙ্গুইস্টিক মানে হচ্ছে ভাষা তত্ত্ব। যেগুলো মানে জানো না তোমরা কিন্তু পজ করে লিখে নেবে মানেগুলো অবশ্যই। 14, that which cannot be corrected, খুব ইম্পর্টেন্ট, খুব ভালো কিন্তু এটা। এমন জিনিস বা এমন কিছু যেটা তোমার কারেকশন করা যায় না, যেটাকে সঠিক করা যায় না বা যেটা সঠিক নয় অ্যাকচুয়ালি বলতে পারো। তো কি হচ্ছে, আনইন্টেলিজেবল, ইনডেলিবল, ইনলেজিবল, ইনকরিগেবল। দেখো আনইন্টেলিজেবল, আনইন্টেলিজেবল মানে হচ্ছে দুর্বোধ্য, ঠিক আছে, যেটা বোঝা যায় না, যেটা অস্পষ্ট, তাকে বলা হয় আনইন্টেলিজেবল। ইনডেলিবল, ইনডেলিবল মানে হচ্ছে অদম্য বা কি বলবো মানে, হ্যাঁ অদম্য বলে বলে না যেটা, সেটাকেই বলতে পারো ইনডেলিবল, অদম্য। ইললেজিবল মানে হচ্ছে অস্পষ্ট বা অযোগ্য, ঠিক আছে, অযোগ্য, অস্পষ্ট বা বলতে পারো দুষ্পাঠ্য, যেটা কিনা পড়া যায় না, ঠিক আছে, তাকে। আর আমাদের আনসার হয়ে যাচ্ছে ইনকরেগেবল, কারণ ইনকরেগেবল মানে হচ্ছে অসংশোধনীয় বা সংশোধন করা যায় না বা শোধরানো যায় না, এরকম ভুল, তাকে বলা হয় ইনকরেগেবল। 15, a speech made without preparation, এটাও খুব ইম্পর্টেন্ট। impromptu, improvisation, unprepared, extempore, none of this। মানে এমন একটা স্পিচ বা বক্তৃতা যেটা কিনা কোনো প্রিপারেশন ছাড়াই বা কোনো রকম প্রস্তুতি ছাড়াই একটা বক্তৃতা দেওয়া হয়েছে বা একটা কিছু রচনা করা হয়েছে। তো ইমপ্রম্পটু মানে হচ্ছে দেখো কাছাকাছি, বাট তোমরা মানেগুলো বুঝলে, যদি ভালোভাবে মানেগুলো জানো তাহলে কিন্তু আনসার করতে পারবে। তবে একটু হার্ড লেভেলের কোয়েশ্চেন, একটু মডারেট লেভেলের কোয়েশ্চেন এগুলো। ইমপ্রম্পটু মানে হচ্ছে তাৎক্ষণিক বা উপস্থিত মতো
কি বলবো, মানে হঠাৎ কিছু একটা করা। ওকে, ইম্প্রোভাইজেশন মানে হচ্ছে যে তাৎক্ষণিক উদ্ভাবন, মানে খুব কাছাকাছি, ক্লোজ প্রত্যেকটার সাথে প্রত্যেকটা, কিন্তু তাৎক্ষণিক উদ্ভাবন। আনপ্রিপেয়ার্ড মানে অপ্রস্তুত। আর এক্সটেম্পোর মানে হচ্ছে যে হঠাৎ করে কোথাও উপস্থিত হই কিছু বলা বা কিছু রচনা করা। তো এক্ষেত্রে আমাদের আনসার কিন্তু এক্সটেম্পোর হবে, বিকজ এখানে এক্সটেম্পোর মানেই হচ্ছে কোনো বক্তৃতা দেওয়া হঠাৎ করে বা কোনো কিছু রচনা করা হঠাৎ করে। 16, এক্সট্রিম ওল্ড এক্সট্রিম ওল্ড এজ, ঠিক আছে, এক্সট্রিম ওল্ড এজ when a man behaves like a fool। তাহলে এখানে আমরা কি বলছি, যে এমন একটি বয়স্কর সময় বা বয়স, চরম বার্ধক্য, যখন কিনা একজন মানুষ একটা বোকার মতন আচরণ করে। দেখবে বয়স হলে অনেকে বোকার মতো তাদের স্মৃতি, তাদের জ্ঞান, তাদের যে ভালো মন্দ জ্ঞান আচরণ সবকিছু হারিয়ে ফেলে। বেশি বয়স হলে দেখি বলো না, যে বেশি বয়স্করা বাচ্চাদের মতো হয়ে যায়। তো সেই সেই সময়টাকে আমরা কি, মানে সেই যে আচরণটাকে আমরা কি বলবো বয়স্কদের? ইম্পেসিলিটি, সেনিলিটি, ডটেজ, সুপার অ্যানুয়েশন। তো দেখো এখানে আমাদের আনসার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ডটেজ। কারণ ইম্পেসিলিটি মানে হচ্ছে অক্ষমতা। ওকে, ইম্পেসিলিটি মানে হচ্ছে অক্ষমতা বা মূর্খতা বলতে পারো, সিলিনেস বলতে পারো। সেনিলিটি মানে হচ্ছে বার্ধক্য। ওকে, বার্ধক্য যেটা, সেটারই অনেকটা ওই কাছাকাছি তোমার সুপার অ্যানুয়েশন মানেও বলতে পারো, সুপার অ্যানুয়েশন মানেও অনেকটা সেনিলিটি, মানে প্রত্যেকটা তোমার সিনোনিম। এটা মানে তোমার ওল্ড এজ বা বার্ধক্য, আবার এটার মানে চাকুরি চ্যুতিও বলা যেতে পারে, চাকরি চলে যাওয়া, সুপার অ্যানুয়েশন। আর ডটেজ মানে একমাত্র হচ্ছে তোমার ভীমরতি, আমরা বলি না যে ভীমরতি ধরেছে, বা ক্ষীণমতি যেটা বয়সকালে হয়ে থাকে তাকে বলা হয় ডটেজ। নেক্সট, সিনোনিম, সরি অ্যান্টোনিম, অ্যান্টোনিম পড়ো চটপট। ফ্ল্যাগিশিয়াস, ফ্ল্যাগিশিয়াস মানে কি? ফ্ল্যাগিশিয়াস মানে হচ্ছে শয়তান বা পাষণ্ড বা ঘোর দুর্বৃত্ত এরকম কেউ। আচ্ছা, ইনোসেন্ট মানে নির্দোষ, ঠিক আছে, যে দোষ করেনি। আচ্ছা, ভ্যাপিড মানে হচ্ছে নিস্তেজ বা যার কোনো স্বাদ নেই, নিরস, নীরব। ইগনোরেন্ট মানে অজ্ঞ বা জ্ঞানহীন বা মূর্খ। আর ফ্রিভোলাস মানে হচ্ছে ফালতু বা মূর্খতাপূর্ণ, তুচ্ছ। তাহলে ফ্ল্যাগেশিয়াস মানে যদি শয়তান হয়, আমাদের আনসার হয়ে যাবে ইনোসেন্ট বা নিরীহ, অ্যান্টনিম। নেক্সট, 18, দ্য অ্যান্টনিম ফর স্টার্টেলড। স্টার্টেলড মানে কি? স্টার্টেল মানে হচ্ছে সচকিত বা চমকিত, বা একদম সচকিত হয়ে থাকা, সচকিত হয়ে থাকা। অ্যামিউজড মানে হচ্ছে কোনো আমোদিত, মজাদার বা খুশি। রিল্যাক্সড মানে নিরুদ্বেগ, হালকা থাকা, মানে কোনো দুর্ভাবনাহীন থাকা, স্বচ্ছন্দ থাকা। এন্ডলেস মানে অন্তহীন। অ্যাস্টনিশড মানে বিস্মিত। তাহলে স্টার্টেল মানে সবসময় সজাগ বা সচকিত থাকা, আর রিল্যাক্সড মানে হালকা থাকা, দুর্ভাবনাহীন হয়ে থাকা। নেক্সট, অ্যান্টনিম ফর কমিশন। কমিশন মানে কোনো কিছু অনুমোদন দেওয়া, অনুমোদিত করা, কোনো কিছু শুরু করার জন্য স্যাংশন হওয়া, পারমিট করা। স্টার্টেড শুরু হওয়া, ক্লোজড বন্ধ হওয়া, ফিনিশড মানে শেষ হয়ে যাওয়া, আর টার্মিনেটেড মানে কি বলবো, অবসিত হয়ে যাওয়া বা পর্যবসিত হয়ে যাওয়া। তো এখানে আমাদের অ্যান্টনিম হয়ে যাবে কিন্তু টার্মিনেটেড বা অবসিত বা পর্যবসিত। 20, আগনি। আগনি মানে কি বলতো? আগনি মানে হচ্ছে ভীষণ যন্ত্রণা, প্রবল যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা, তাকে বলা হয় আগনি। যেটার জন্য তুমি বলতে পারবে হার্ট, সাফারিং, পেন, এগুলো প্রত্যেকটাই অ্যাগনিমের, কিন্তু অ্যাগনির সিনোনিম। বাট কমফর্ট, কমফর্ট মানে তো আরাম, সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে তার অ্যান্টনিম। 21, fill in the blanks. Dash by people's perception, it seems that democracy has succeeded in India. জনগণের উপলব্ধি দেখে মনে হচ্ছে ভারতে গণতন্ত্র সফল হয়েছে। তাহলে ফলোইং বাই, গোয়িং বাই, মেকিং বাই, না পিপলস, সরি প্ল্যান্ড বাই। তো এখানে আমরা কি বলছি, যে জনগণের উপলব্ধি দেখে মনে হচ্ছে। এইভাবে যখন আমরা কোনো সেন্টেন্স লিখি বা বলি যে বাই দিয়ে, তখন আমরা বলবো গোয়িং বাই। গোয়িং বাই পিপলস পারসেপশন, অর্থাৎ পিপলের বা জনগণের পারসেপশন অনুযায়ী দেখে বা চলে মনে হচ্ছে যে ইন্ডিয়াতে ডেমোক্রেসি সাকসেসফুল হয়েছে। চলো নেক্সট, 22, Dr. Sharma concluded his speech dash stressing on Buddha's teachings of the importance of charity. তো এখানে তোমাদেরকে প্রিপোজিশন বসাতে হবে। ডক্টর শর্মা চ্যারিটি, চ্যারিটি মানে কি? যে বিভিন্ন জিনিস, যেটা দাতব্য আর কি বলি বাংলা ভাষায়, অর্থাৎ কোনো কিছু ফ্রিতে করা বা কোনো কিছু কারোর উপকার করা, চ্যারিটি দেওয়া।
দয়া করা, সেই নিয়ে তার গুরুত্ব সম্পর্কে বুদ্ধের যে শিক্ষা, বুদ্ধ বলতে এখানে গৌতম বুদ্ধের কথা বলা হচ্ছে, তার শিক্ষার উপর জোর দিয়ে তার বক্তৃতা শেষ করেছেন। তাহলে কিসের উপর জোর দিয়েছি আমরা? তার বুদ্ধের যে টিচিং, তার উপর জোর দিয়েছি। তাহলে এক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে কিন্তু বাই। তাহলে ডক্টর শর্মা কনক্লুডেড হিজ স্পিচ by stressing on Buddha's teaching. Next, 23. Shalini was not dashed by the criticism and paid no dash even when her best friend talked against her. Sorry, এখানে দুটো টি পড়ে গেছে। তো এখানে বলছে যে শালিনী সমালোচনার যে ক্রিটিসিজমের কোনো ভয় পায়নি, এমনকি কোনো সতর্কবাণীও দেয়নি যখন তার প্রিয় বন্ধু তার বিরুদ্ধে কথা বলেছিল। তাহলে কি হবে? was not bothered আর no attention, নাকি not troubled no mind, নাকি not threatened আর no warning, নাকি not deterred no heed? তো দেখো এখানে আমাদের যেটা, সেটা হচ্ছে প্রথমত আমাদের কি হচ্ছে, যে কোনো সমালোচনার ভয় পাইনি, বা সমালোচনা দিয়ে কোনো কিছু কি হয়নি, কোনো থ্রেটেন্ড হয়নি, বা কোনো রকম ভাবে হুমকি হয়নি, মানে তার দ্বারা মানে ক্রিটিসিজমের দ্বারা থ্রেটেন্ড হয়নি, ঠিক আছে। আর কি, কোন রকম ওয়ার্নিংও দেয়নি কাউকে, যে নো ওয়ার্নিং, কোন রকম ওয়ার্নিংও পে করেনি তখন তার বন্ধু তার ব্যাপারে সমালোচনা করেছে। তাহলে এক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে কিন্তু অপশন সি, থ্রেটেন্ড আর ওয়ার্নিং। 24. সোমেশ ড্যাশ মি কামিং টু হিজ টেবল, হি স্মাইলড এন্ড ড্যাশ মি আ চেয়ার। এগুলো প্রত্যেকটাই কিন্তু তোমাদের মাল্টিপল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কোয়েশ্চেন। পুরো তোমাদের সেন্টেন্সটা খুব ভালো করে পড়তে হবে, তবে কি তোমরা সেন্টেন্সের মানেটা বুঝতে পারবে, এবং তোমরা সঠিকভাবে কিন্তু মানে সঠিক যে শব্দগুলো সেগুলো পিক করতে পারবে। তো বলছে সোমেশ আমাকে তার টেবিলের দিকে আসতে দেখলো, সে হেসে আমাকে একটা চেয়ার অফার করলো। তাহলে সোমেশ কি করলো? আমাকে দেখলো, তাহলে সোমেশ কি হবে? স। তাহলে সোমেশ স মি কামিং টু হিজ টেবিল, সোমেশ আমাকে দেখলো টেবিলের দিকে আসতে, সে হাসলো এবং আমাকে কি করলো? একটা চেয়ার অফার করলো। তাহলে অফার্ড মি আ চেয়ার। লাস্ট কোয়েশ্চেন 25. I will write a letter to you tentatively dash the dates of the program. অর্থাৎ কি, আমি তোমাকে একটি চিঠি লিখবো যেখানে অস্থায়ী ভাবে, টেন্টেটিভলি মানে অস্থায়ী ভাবে বা মোটামুটি মতো আর কি, প্রোগ্রামের যে ডেট সেগুলো সম্পর্কে একটা নির্দেশ করা থাকবে। তাহলে এই যে ডেটস এর ব্যাপারে নির্দেশ করা থাকবে সেই লেটারে, কি বলবো? ইনভলভিং দ্য ডেটস, আর্জিং দ্য ডেটস, গাইডিং দ্য ডেটস, নাকি ইন্ডিকেটিং দ্য ডেটস? তো এখানে আমাদের আনসার হয়ে যাবে আই উইল রাইট আ লেটার টু ইউ টেন্টেটিভলি ইন্ডিকেটিং দ্য ডেটস অফ দ্য প্রোগ্রাম, মানে প্রোগ্রামের ডেট গুলো ওখানে ইন্ডিকেট করা থাকবে বা নির্দেশ করা থাকবে। হয়ে গেল 25টা কোয়েশ্চেন। এবার আগের দিনের যে, এটা আমাদের আনসার ডি, আগের দিনের হোম টাস্ক যেটা আমরা বলেছিলাম, একটা ওয়ার্ড সাবস্টিটিউশন, আ ফুললি গ্রোন মেল হর্স, অর্থাৎ কি একটা পূর্ণবয়স্ক পুরুষ ঘোড়া, তাকে আমরা কি বলবো? আমাদের আনসার হয়ে যাবে হচ্ছে স্ট্যালিয়ন। স্ট্যালিয়ন মানে হচ্ছে যাকে বলতে পারো তোমরা ঘোটক বা মদ্দা ঘোড়া, যাকে বলা হয় স্ট্যালিয়ন, ঠিক আছে। আর মিউল মানে হচ্ছে তোমার খচ্চর টাইপের, ঠিক আছে, তাকে বলা হয়। আচ্ছা, আর হচ্ছে মেয়র, এটা তো তোমরা বুঝতেই পারছো, এটা ফেমিনাইন জেন্ডারের হর্স তার ফেমিনাইন জেন্ডার মেয়র বা ঘোটকি। আর পনি মানে হচ্ছে যে ছোট আকারের যে ঘোড়াগুলো হয়, ঠিক আছে, মানে ক্ষুদ্র যে ঘোড়াগুলো হয় তাকে বলা হয় পনি। হয়ে গেল আনসার বি, স্ট্যালিয়ন। এবার আজকের হোম টাস্কটা দেখে নাও। বুকস ওয়ার লাইং ড্যাশ দ্য কার্টেন, আফটার দ্য কার্টেন, আন্ডার দ্য কার্টেন, বিয়ন্ড না বিহাইন্ড। এটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা আমাদের প্রিপোজিশনের উপরে কোয়েশ্চেন। তাহলে এই কোয়েশ্চেনের আনসারটা তোমরা কোথায় দেবে? ডেফিনেটলি আমার কমেন্ট সেকশনে তোমরা কিন্তু জানাবে। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিউজ কমে গেলে কিন্তু আর ইংলিশ ক্লাসটা এবার হয়তো বন্ধ হয়ে যাবে। তো তোমরাই ঠিক করবে তোমরা দেখবে কি দেখবে না, তোমাদের ভালো লাগছে কি লাগবে না। তো ঠিক আছে, চলো আজকে তো এই অব্দি রাখছি, পরের দিন আবার 25টা কোয়েশ্চেন আনবো, তোমাদের সাথে আলোচনা করব। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।